জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। অবশেষে অনশন ভাঙলেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে শর্ত জুড়ে দিলেন আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের প্যাকেটজাত আমের জুস পান করিয়ে তাদের অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে 1 সপ্তাহের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ফের কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে সোমবার দিনভর সড়কে থেকে আন্দোলন চালিয়ে যায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দুপুরের দিকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন একদল শিক্ষার্থী। এতে তীব্র ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। রেল ক্রসিং বন্ধ থাকায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অনশন ভাঙার পরে আবার শুরু হয় ট্রেন চলাচল। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন সোমবার রাত 10:45টার দিকে বলেন, তিতুমিরের ছাত্ররা রাতে অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো ট্রেনের যাত্রা বাতিল করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আবাসন এবং জমি বরাদ্দ এর জন্য আবাসন, জমি বরাদ্দ এবং পরিবহন এটার জন্য 7 দিনের মধ্যে শুরু করবে। 7 দিনের মধ্যে কি হবে, আমাদের পার্শ্ববর্তী জায়গা, তিনটি মাঠ এবং রাজস্বের জায়গা, এই জায়গাগুলো আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের জন্য ওরা বরাদ্দ দিবে। আমি এতটুকু বলতে পারি, আমরা এখন পর্যন্ত কোনো ট্রেন যাত্রা বাতিল করি নাই। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, যে কোনো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের পাশে থাকবে সরকার। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণ চায় না আওয়ামী লীগ আবারও ফিরে আসুক। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা, সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এদিকে এবার জগন্নাথ হলের মূল পূজা মণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আরও 72টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। এসব মণ্ডপ সেজেছে এক একটি বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে। এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধের সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স। এছাড়া একীভূতকরণের মাধ্যমে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে আনা ও অটোপাস বন্ধের সুপারিশও করা হয়েছে। দুপুরে টাস্ক ফোর্সের প্রতিবেদনের সুপারিশ নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা একথা জানান। এছাড়া পিএইচডি ডিগ্রি ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রমোশন না দিতেও সুপারিশ করেছে টাস্ক ফোর্স। যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। সবাই ছাত্ররা রাজনীতির একটা পরিচয় আছে, একটা আচরণবিধি তাদের নিজেদের দেশ সমাজ সব কিছু মিলিয়েই একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আচরণবিধি তৈরি করে। কেমব্রিজ অক্সফোর্ডে যেরকম আচরণবিধি সেটা আমাদের দেশে হয়তো হবে না, কিন্তু ওই একটা কথাই বললাম, যেটা ওই ধরনের আচরণবিধি অ্যালাউ করে, সে ধরনের স্টুডেন্ট পলিটিক্স খুবই ভালো কথা যদি থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় তিনি এই নির্দেশনা দেন। পুলিশকে অনলাইনে মামলা দায়ের কার্যক্রম চালানোরও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। যমুনায় উচ্চ পর্যায়ের এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগকারীরা যাতে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন, সেজন্য পুলিশের উচিত 999-এর মতো নির্দিষ্ট কল নম্বর চালু করা। পরে এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে, সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো ইমপ্রুভ হচ্ছে, যার আরও একটু ইমপ্রুভ হয়। এবং এটা আমরা এই বছরে এটা একটা মানে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ হবে, যে এইটা একটা খুবই ক্রিটিক্যাল একটা ইয়ার। আমরা অনেকগুলো পলিটিক্যাল প্রসেস, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরও বড় হয়। টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। জোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ইজতেমায় ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নেন। এবারও ইজতেমার নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ময়দানসহ চারপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট খিত্তার পাশে সাধারণ ডায়েরি করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। বুধবার জোহরের আগেই মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। গত ধাপের মতো এই ধাপেও আমাদের অর্থাৎ এই 22টি জেলা এবং ঢাকার একাংশ দিয়ে বর্তমানে আমাদের টঙ্গীর 160 একর যে জমিটা দেখতেছেন, পুরা ময়দান এখন ভর্তি। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম প্রথম দিক থেকে, একই নিরাপত্তা ব্যবস্থা এখন আছে। 16টি ওয়াচ টাওয়ারে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি। আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি, আমাদের পিকেট পার্টিগুলো কাজ করছে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয় সরস্বতী পূজা। সোমবার সকাল থেকে মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী আর্চনা সহ সরস্বতী দেবীর আরাধনা। ছোট ছোট শিশুদের দিয়ে বাবা মায়েরা দ্বিভুজা দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলাফল সহ জ্ঞানার্জনের জন্য। মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যা দেবী সরস্বতীর কাছে তাই ভক্তদের প্রার্থনা দু হাত ভরে। এই দিনে সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ অনুসারে ব্রহ্মা তার নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন সরস্বতী। এই দিন যারা প্রথম পড়াশোনা শুরু করে, যেসব ছোট ছোট বাচ্চারা, ওরা প্রথম মা সরস্বতীর কাছ থেকে হাতে খড়ি নেয়। মায়ের কাছে আমাদের বিদ্যা বুদ্ধি এবং সকল মানব জাতির যেন আরো ভালো হয়, এর এই প্রার্থনাই করি আর কি। মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। ওনার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। আমি দেবীর কাছে জন্য আমি ভালো করে পড়ালেখা করতে পারি। রাজধানীর বাইরে সারা দেশে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের অনুসারীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে বিশ্ববিদ্যালয় ও কলেজের 12টি কেন্দ্রে পূজা অনুষ্ঠিত হয়। নানা রকম থিম ও সজ্জায় সাজিয়ে তোলা হয় উপাসনার কেন্দ্র। চলে পিঠা উৎসব ও শীত বস্ত্র বিতরণও। একইভাবে বরিশালেও নানা আয়োজনে পালন করা হয় সরস্বতী পূজা। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে স্কুল, কলেজ ও পাড়া মহল্লার মন্দির মণ্ডপগুলো ভক্তদের মিলন মেলায় পরিণত হয়। এছাড়া বগুড়া, ময়মনসিংহ ও খুলনাসহ সারা দেশে আনন্দমুখর পরিবেশে পালিত হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। যথাযথ মর্যাদা আর মহা সমারোহে কানাডায় উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। কানাডায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয়েছে দেবীর আরাধনা বা বসন্ত পঞ্চমী। কানাডার হিন্দু মন্দির, টরন্টো দুর্গাবাড়ি, টরন্টো কালীবাড়ি ছাড়াও মন্ট্রিয়াল, ভ্যানকুভার, অটোয়া, ব্র্যাম্পটন, মিসিসিউগাস সহ বিভিন্ন শহরেই রোববার দিনব্যাপী চলে এই পূজা। দেবীর মহাস্নান, ভোগ, পুষ্পাঞ্জলি, আরতির মধ্য দিয়ে পূজা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হাজার হাজার ভক্ত, অনুরাগী ও শিক্ষার্থীদের বেদ মন্ত্র উচ্চারণে মুখরিত হয় পূজা প্রাঙ্গণ। প্রসাদ বিতরণ ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা স্নিগ্ধতা ছড়ায় উপস্থিতি সবার মনে।
ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো। সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। 5 দিনের সফরে ঢাকায় এসেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার। আঠারো থেকে 20 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলায় অনেকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি বলেও মন্তব্য করেন মোহাম্মদ সানাউল্লাহ। সচেতনতা বাড়িয়ে তাদের তালিকাভুক্ত করতে নির্বাচন কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এটা 1.5%ও হয় তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরো 2-3 দিন আগেই। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 2018 সালের নির্বাচনের দিন নোয়াখালীর সুবর্ণচরে বড় ধরনের অপকর্ম হয়েছে। দেশে এত নিকৃষ্ট উদাহরণ খুব কম রয়েছে। সন্ধ্যায় সেখানে এক পথসভায় তিনি বলেন, জাতি হিসেবে আবার অস্তিত্ব ফিরিয়ে পাওয়ার লড়াই শুরু করতে হবে। নোয়াখালীর সুবর্ণচরে 2018 সালে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় গণধর্ষণের শিকার 4 সন্তানের জননীর পরিবারের খোঁজ নেন জামায়াতের আমির। পরে পথসভায় তিনি বলেন, মা বোনদের অপমান কোনোভাবে সহ্য করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের কাউকে ভয় করার প্রয়োজন নেই। বিজয়ী হলে দেশের জনগণকে মানবিক বাংলাদেশ উপহার দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। আমরা ক্ষমা চাইতে এসেছি, আমরা দোয়া নিতে এসেছি। দেখতে আসাটা সবার কাছে পরিষ্কার। ক্ষমা চাওয়ার ব্যাপার হলো, মানুষ রূপে কিছু পশু 2018 সালে এখানে একটা বড় ধরনের অপকর্ম করেছিল। দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। কিছু সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেছেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক নিজামুল হক। পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, 71-এর স্বাধীনতা ও 2024-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা। বিডিপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন দলের সভাপতি। বলেন, মূল সংস্কারগুলো নির্বাচিত সরকারকেই করতে হবে। জানান, দেশব্যাপী 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিডিপি। এই নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে, এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেলে রাজধানীর লালবাগ থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা পাঠ করে শোনান ইশরাক হোসেন। বলেন, দলীয় এই কর্মসূচি জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
আগামী নির্বাচনে ৩১ দফা বড় হাতিয়ার হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। কর্মশালায় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সহ লালবাগ থানার নেতৃবৃন্দ। আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাব। বাংলাদেশের নতুন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। দুপুরে খুলনার রূপসা উপজেলায় সম্প্রীতি সভায় কথা বলেন তিনি। আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে, আর অনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে পারে না বলেও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। কারো বিরুদ্ধে অনুসন্ধান ও মামলার তদন্তে কোনো চাপে নেই বলে দাবি করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা দায়েরের বিষয়ে গণমাধ্যমের কাছে কথা বলেন তিনি। জানান, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে, আর ৩১ হিসাব থেকে ৬২ কোটি টাকা পাচার হয়েছে বলেও অভিযোগ আছে। এছাড়া নুরুজ্জামান আহমেদের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে ৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। আমাদের অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তাগণ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তারা কোনো চাপ অনুভব করছেন বলে আমার মনে হয় না। বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল হত্যা মামলায় দীপুমণি সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিক, আতিকুল ইসলাম, গোলাম সারোয়ার পিন্টুকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকেও 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া কদমতলী, মিরপুর, বাড্ডা থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষের যুক্তি তুলে ধরেন। পরে এর রিমান্ড ও গ্রেফতারের আদেশ দেন আদালত। আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পান এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। মেহেরপুরের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত নেতা তারিক হত্যা মামলার আসামি হিসেবে আদালতে হাজির করা হলে এই আদেশ দেন আদালত। জেলা কারাগারে কঠোর নিরাপত্তায় আসামিদের হাজির করা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বিচারের দাবিতে আদালত চত্বরে অবস্থান নেন। এ সময় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আদালতে নেওয়ার পথে তার উপর চড়াও হন আন্দোলনকারীরা।
একই মামলায় তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে 4 দিন এবং ভগ্নিপতি আব্দুস সামাদ বাবুল বিশ্বাসকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে হামলা ও জামায়াত নেতা তারিক হত্যার ঘটনায় পৃথক 2টি মামলা হয়। সরকার পতনের পর আত্মগোপনে থাকা ফরহাদ হোসেনকে 14 সেপ্টেম্বর রাজধানী থেকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। রাজধানীর মহাখালীতে 8ম শ্রেণীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে ফেলে 16 জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যায় অভিযুক্তরা। এরপর নির্যাতনের শিকার হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় নির্যাতিত কিশোরীকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় নিয়ে ফেলা হয় হাতিরঝিলে। কিশোরীর মুঠোফোনে কল লিস্টের সূত্র ধরে 30 জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা ধর্ষণের কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। এ ঘটনায় বাকি 3 জনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগ। ওরা যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই, তখন তারা একটু ভীত হয় এবং তারা এই ব্যাপারে খুব ভালো একটা প্ল্যান করেন যে তারা কিভাবে আসলে ভিকটিমের মৃতদেহটাকে লোপাট করবে। তারা অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে, এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতিরঝিলে ডুবায় ফেলে দেয়। নোয়াখালীতে মাদক মামলায় এক নারীসহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দুপুরে নোয়াখালীর কবিরহাট থানার মাদক মামলায় আসামিদের উপস্থিতিতে এ রায় দেন জেলা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক। দণ্ডপ্রাপ্তরা হলেন কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নার্গিস আক্তার, তার স্বামী বাহার, একই এলাকার আনোয়ার হোসেন ও তার ভাই শহীদুল্লাহ। মামলার বিবরণে জানা যায়, 2019 সালের 16 ফেব্রুয়ারি রাতে কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে 4500 পিস ইয়াবা জব্দ করে পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি ও আদালতে ভাঙচুরের ঘটনায় 11 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে 9টার দিকে এই নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক। সোমবার সকাল 8টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে আসামিদের হাজির করা হয়। পরে আসামিদের গ্রেফতার দেখানোর আর্জি করে কোতোয়ালি থানা পুলিশ। পরে শুনানি শেষে তাদের গ্রেফতারের নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত 1-এর বিচারক আবু বকর সিদ্দিক। গ্রেপ্তাররা অ্যাডভোকেট আলিফ হত্যার এজহার নামীয় আসামি। গেল বছরের 25 নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয়। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। অপহরণের 2 দিন পেরিয়ে গেলেও বান্দরবনের 7 শ্রমিককে উদ্ধার করা যায়নি। উল্টো তাদেরকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে মুঠোফোনে অপহরণের শিকার 7 শ্রমিকের স্বজনদের কাছে 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জেলার পুলিশ সুপার জানান, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। এদিকে অপহরণের 2 দিনেও শ্রমিকরা উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের স্বজনরা। শনিবার গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমু পালং এলাকার একটি বাগান থেকে 7 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। বাগান মালিক হেলালের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার খামারে কাজ করা শ্রমিকদের অপহরণ করা হয় বলে জানায় পুলিশ। আমাদের প্রতিরোধ ব্যবস্থা যেটা হলো যে আমরা শোনার সাথে সাথেই সেখানে অভিযান পরিচালনা করছি এবং আমাদের সেনাবাহিনীও আছে। এটা আমরা যৌথভাবেই
আমরা এই সকল কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমরা তৎপর আছি। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে জেলার গোমস্তপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিকরা তাদের বিএসএফের হাতে তুলে দেয়। আটককৃতদের ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান। 13 দিনেও স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ির বেশ কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক। এতে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এতদিনেও সমস্যার সমাধান না মেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। গেল 22 জানুয়ারি রাঙামাটির নানিয়াচর, খাগড়াছড়ির দীঘিনালা ও মানিকছড়িতে একযোগে 21টি টাওয়ারের সংযোগ ও বিদ্যুৎ লাইন কেটে দেয় দুর্বৃত্তরা, যাতে বিঘ্ন ঘটেছে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক কর্মকাণ্ডে। তবে 13 দিন অতিবাহিত হলেও এসব এলাকায় মোবাইল টাওয়ার মেরামত বা পুনঃসংযোগ দেয়া সম্ভব হয়নি। ফলে ইন্টারনেট সেবা সহ মোবাইল ব্যাংকিং বন্ধ হয়ে বিপাকে পড়েছেন পার্বত্য অঞ্চলের মানুষ। এমনকি বিঘ্ন ঘটছে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক কর্মকাণ্ডে। এদিকে মোবাইল টাওয়ার ভাঙচুর করায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি টাওয়ার কর্তৃপক্ষের। দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই ট্রাক। এ সময় নিহত হন ট্রাকের চালক ও সহকারী। হিলি ঘোড়াঘাট লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় একতা এক্সপ্রেস ট্রেনটি। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যান চালকের সহকারী। এজন্য গেটম্যানের অবহেলাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। সোমবার সকাল 6টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দ্রুত গতির একটি মাইক্রোবাস একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহতরা ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। নরসিংদীর মরিয়ম টেক্সটাইল নামে একটি কাপড় তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে ফায়ার সার্ভিসের 5 ইউনিটের 1 ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জেলায় মাধবদীর মেহেরপাড়ার কারখানাটির ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কাপড় ও সুতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের 3টি এবং মাধবদী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। এদিকে ক্ষয়ক্ষতির স্পষ্ট পরিসংখ্যান দিতে পারেনি ফায়ার সার্ভিস। কারেন্টের শর্ট খায় স্বাভাবিকভাবে আগুন লাগানোর পরে হাউট করে সারা মিলের মধ্যে আগুন লেগেছে। এখানে আরো 7টা মিলের কাপড় না এখানে গোডাউন করে। এখানে কাপড় হইব কমসে কম 5 কোটি টাকার কাপড় হইব। রাস্তায় অনেক জ্যাম। তারপর আমরা আসলাম, আসার পরে দেখলাম যে ঘটনাস্থলে অনেক বড় আগুন। তারপর আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা আমাদের পার্শ্ববর্তী স্টেশন নরসিংদী সদর ফায়ার স্টেশন থেকে সাহায্য কল করি। তো সেখান থেকে 3টি ইউনিট এবং আমাদের মাধবদী থেকে 2টি ইউনিট এসে প্রায় 1 ঘন্টা কাজ করার পর আগুনটা নিয়ন্ত্রিত হয়। কুয়েতকে আরও বেশি জনশক্তি নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কুয়েত বাংলাদেশ থেকে আরও নারী গৃহকর্মী নিতে আগ্রহী, তবে পুরুষ কর্মী নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়েম আব্দুল ওয়াহাব হামাদা সাক্ষাৎ করেন।
বৈঠকে দুদেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গাদের সহায়তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র ইউএসএআইডির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেয়। কুয়েত যেন রোহিঙ্গাদের উন্নয়ন ও পুনর্বাসনে আরও বেশি সহযোগিতা করে। বছরের প্রথম মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে 443 কোটি 60 লাখ ডলার। বছরের ব্যবধানে যা বেড়েছে 5.70%। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে দেখা যায় 2024 সালের জানুয়ারিতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 419 কোটি 69 লাখ ডলার। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানি হয়েছে 28 বিলিয়ন ডলারের পণ্য, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 11.68% বেশি। 2023-24 অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে 25 বিলিয়ন ডলারের পণ্য। গ্যাস নির্ভর দেশীয় সিরামিক শিল্প রক্ষা করতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে সিরামিক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিসিএমইএ। সোমবার সকালে সংবাদ সম্মেলনে উদীয়মান শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান সিরামিক কারখানার মালিকরা। বিসিএমইএর পক্ষ থেকে বলা হয়, 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই শিল্প খাতে প্রায় 3.5% গ্যাসের দাম বেড়েছে। 2023 সালে শিল্প খাতে প্রায় 150% গ্যাসের মূল্য বৃদ্ধি পায়। এ কারণে কেজি প্রতি সিরামিক পণ্যের গড় উৎপাদন ব্যয় 18 থেকে 20% বৃদ্ধি পায়। ফলে গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরি পণ্যের মূল্য বাড়ে। আমরা যে কথাগুলো বলতেছি, আজকে সাপ্লিমেন্টারি ডিউটি উইথড্র করা, তারপর আনইন্টারাপ্টেড গ্যাস দেয়া, আর তিতাস তো আমার কাছে কমিটেড যে রেগুলার আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই করবে। অ্যাজ এগেইনস্ট উই আর পেইং দিস 30 টাকা পার মিটার কিউব। সো গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টের কমিটমেন্টটা রাখতেছে না। আমরা আমাদের বিল ঠিকই দিয়ে যাচ্ছি। প্রায় 2 যুগ পর বন্ধ হলো রাঙামাটি জেলা পরিষদের মিনি চিড়িয়াখানা। দীর্ঘদিন অযত্নে অবহেলায় থাকা 17টি প্রাণী কক্সবাজারের ডুল হাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। বিকেলে চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে এসব প্রাণী হস্তান্তর করা হয়। প্রাণীগুলোর মধ্যে রয়েছে ভাল্লুক, বানর, মায়াহরিণ, সজারু, বনমোরগ আর কচ্ছপ। 2002 সালে শহরের সুখী নীলগঞ্জ এলাকায় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা প্রতিষ্ঠা করে রাঙামাটি জেলা পরিষদ। ধীরে ধীরে এটি স্থানীয় বাসিন্দাদের কাছে বিনোদন কেন্দ্রে পরিণত হয়। তবে প্রশিক্ষিত জনবল না থাকা আর যথাযথ পরিচর্যার অভাবে দীর্ঘদিন অযত্নে অবহেলায় থাকে এখানকার বিভিন্ন প্রাণী। সম্প্রতি স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় চিড়িয়াখানার প্রাণীগুলো হস্তান্তরের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। কোয়ারেন্টাইন শেষে এসব প্রাণীকে ডুলা হাজারা সাফারি পার্কের বেষ্টনীতে ছেড়ে দেয়া হবে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর ও জর্ডানে নিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছে মিশর, কাতার, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার কায়রোতে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন এই 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গাজার উত্তরাঞ্চলে যে স্থাপনা নির্মাণের কাজই করা হোক না কেন, ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে সরবে না। আর এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা। জোর করে ফিলিস্তিনিদের উপত্যকাটি থেকে অন্যত্র পাঠালে তা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরের জেনিরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। ধ্বংস করেছে অন্তত 25টি বহুতল ভবন। পশ্চিম তীরে জানুয়ারি মাঝামাঝি থেকে এ পর্যন্ত 50 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রথম সরকারি সফরে রোববার রিয়াদে পৌঁছান তিনি। সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে সৌদির যুবরাজ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আল শারা। জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা খাত নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। সিরিয়ার 2.5 দশকের স্বৈরশাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের আকস্মিক উত্থানে
ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেন আল সারা। নিষিদ্ধ ঘোষিত আল কায়দার এককালের সহযোগী এই নেতা ক্ষমতা গ্রহণের পর থেকে আরব ও পশ্চিমা নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। নির্বাচনের আগে উত্তাল বিক্ষোভের সাক্ষী হলো জার্মানি। প্রস্তাবিত কঠোর অভিবাসী বিলের বিরুদ্ধে রোববার রাজধানীর বার্লিনে বিক্ষোভ করেন 1,60,000 মানুষ। পার্লামেন্ট ভবনের বাইরে থেকে বিক্ষোভ শুরু হয়। পরে দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউর প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন লাখো বিক্ষোভকারী। আগামী 23 ফেব্রুয়ারির নির্বাচনে পরবর্তী জার্মান চ্যান্সেলরের হিসেবে সম্ভাবনা জোরালো হয়েছে সিডিইউ নেতা ফ্রেডরিক মার্জের। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসী দমনে কট্টর ডানপন্থীদের সাথে জোট বাঁধছেন মার্জ। অভিবাসন, বিশেষ করে মুসলিম অভিবাসী গ্রহণের বিরুদ্ধে যাদের অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও টেক্সাসে। এতে অংশ নেন হাজারো মানুষ। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অবৈধ অভিবাসীদের মার্কিন মুলুক থেকে গণহারে প্রত্যাবাসনের নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরে প্রতিদিনই প্রায় 5 থেকে 700 অভিবাসীকে আটক করছে দেশটির সেনাবাহিনী। এ পর্যন্ত আটক হয়েছে প্রায় 7,000। ট্রাম্প প্রশাসনের এ নীতির বিরোধিতায় বিক্ষোভে ফুঁসে উঠছে যুক্তরাষ্ট্রের লাখো অভিবাসীরা। এদিকে রোববার দেশটিতে থাকা ভেনেজুয়েলার প্রায় 3 লাখ অভিবাসীর প্রত্যাবাসন সুরক্ষা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জোড়া বিমান দুর্ঘটনার সপ্তাহ না পেরোতেই তৃতীয় দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন 109 আরোহী। স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে এ ঘটনা ঘটে। জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় আগুন ধরে যায় এয়ারবাস A319 উড়োজাহাজটির ডানার নিচের অংশে। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয় আরোহীদের। এদিকে ওয়াশিংটনে হেলিকপ্টার বিমান সংঘর্ষের 4 দিনে নিহত 67 আরোহীর মধ্যে 55 জনের মরদেহ উদ্ধার ও শনাক্তের কাজ সম্পন্ন করেছে প্রশাসন। ষাট বছরের ভয়াবহতম বন্যার হুমকিতে অস্ট্রেলিয়া। শনিবার থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নর্থ কুইন্সল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। পানির তোড়ে ধসে গেছে দেশের অন্যতম প্রধান মহাসড়কের আংশিক। এরই মধ্যে 4 ফুটের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। সোমবার মুষলধারে বৃষ্টির আভাস রয়েছে পুরো প্রদেশে। রেকর্ড বৃষ্টি, পানির উচ্চতা বৃদ্ধি এবং বিপজ্জনক ও প্রাণঘাতী বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 1 জনের। নিরাপদ আশ্রয়ে সরে গেছেন কয়েক হাজার মানুষ। বন্যা পরিস্থিতির কারণে কয়েক হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। সুপারমার্কেটগুলোতে দেখা দিয়েছে খাদ্যপণ্যের সংকট। মেক্সিকোর পণ্যে 25% আমদানি শুল্ক 1 মাসের জন্য স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। 2 নেতার মধ্যে ফোনালাপের পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ক্লদিয়া শেইনবাউম জানান, মাদক চোরাচালান বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মেক্সিকো। শীঘ্রই সীমান্তে 10,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন শেইনবাউম। শুল্কারোপ স্থগিতের সময়টিতে আলোচনা আরও এগিয়ে নিতে কাজ করবে 2 পক্ষ। এদিকে এর খানিক বাদেই মেক্সিকোর সঙ্গে সমঝোতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী ভূমিকা রেখেছেন বলে এক পোস্টে জানান ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের পরামর্শে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAIDর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের দাবি, এটি একটি অপরাধমূলক সংস্থা।
তিনি আরও জানান, কয়েক দফা আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প সংস্থাটি বন্ধের বিষয়ে সম্মত হয়েছেন। একদল উগ্র মানুষ এই সংস্থার দায়িত্বে ছিলেন, যাদের বের করে দেয়া হয়েছে বলে জানান ট্রাম্প। এদিকে ইউএসআইডিকে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট ও যুক্তরাষ্ট্র বিরোধী সংস্থা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। প্রতি বছর কোটি কোটি ডলারের মানবিক সহায়তা ও উন্নয়ন তহবিল বিতরণ করে আসছে সংস্থাটি। সম্প্রতি ইউএসএআইডির তহবিল স্থগিত ও কর্মকর্তাদের ছুটিতে পাঠানোর পর বন্ধ হয়ে গেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।